চরখানপুর গ্রামে প্রবেশ করার পর ওখানকার মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখানকার মতো এত সহজ সরল মানুষ আমি আর কোথাও দেখিনি। মানুষকে কিভাবে কাছে টেনে নিতে হয়, আপন করে নিতে হয় এবং আত্মার সাথে মিশিয়ে নিতে হয়, সেইটা আমি এই চরখানপুরের মানুষের কাছ থেকেই শিখলাম। এখানে দেখা হয়ে গেল এক বড় ভাইয়ের সাথে। ইনি এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। উনার সাথে কুশল বিনিময় করার পরে উনাকে আজিজুল ভাইয়ের কথা বলাতে উনি নিজেই আমাদেরকে আজিজুল ভাইয়ের বাড়ির দিকে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে ওনার সাথে অনেক গল্প হলো এই গ্রাম এবং গ্রামের মানুষজনগুলোকে নিয়ে। এই গ্রামের অধিকাংশ ঘরবাড়ি টিন এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি। বর্ষার মৌসুমে প্রতি বছরই পানির নিচে চলে যায় এদের বসতভিটা, যার জন্য তারা কেউই স্থায়ীভাবে তাদের ঘরবাড়ি তৈরি করেন না। আপনারা বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটা হলো এই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটাই হলো আমাদের আজিজুল ভাইয়ের বাড়ির রাস্তা। অতঃপর আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ভাইরাল আজিজুল ভাইয়ের বাসায়। এসে দেখি উনি ঘুমাচ্ছিলেন। আমাদের আশা দেখে ঘুম থেকে উঠে গেলেন। এসির নিচে লাখ টাকার খাটে শুয়ে যেখানে ঘুম হয় না, সেখানে আমাদের আজিজুল ভাই গাছের ছায়ায় বাঁশের তৈরি মাচায় পরম সুখে ঘুমাচ্ছেন। একজন মানুষকে সুখী বলতে আর কি প্রয়োজন। রাজশাহীর দুর্গাপুর থেকে শুধুমাত্র আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে এসেছি শুনে তিনি খুবই খুশি হয়েছেন। গল্পের মাঝে আজিজুল ভাইকে জানালাম তার এলাকার মানুষের আন্তরিকতার কথা। সারা বাংলাদেশের মধ্যে সব থেকে শান্তিশিষ্ট বর্ডার হচ্ছে আমার এই এলাকা। আজিজুল ভাই মানুষটা খুবই অমায়িক, খুব সুন্দর করে আমাদের সাথে কথা বললেন এবং আপ্যায়নের ব্যবস্থা করলেন। আজিজুল ভাই খুবই অতিথিপরায়ণ একজন মানুষ। নাস্তা করার কিছুক্ষণ পরেই উনি আমাদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেন। উনি নিজ হাতেই আমাদেরকে খাবার পরিবেশন করেন। আমাদের খাবারের মেনুতে ছিল পাতলা ডাল আর হচ্ছে নদীর পিউলি মাছ। পিউলি মাছের যে কি স্বাদ, আহ কি মজা! খুব মজা করে পেট পুরে খেয়ে নিলাম নদীর মাছ দিয়ে। তারপর বিকালে আমরা বেরিয়ে গেলাম গ্রামটা ঘুরে দেখতে। এই গ্রামের একটা বিশেষত্ব হলো এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই গবাদি পশু আছে। গবাদি পশু পালন এদের উপার্জনের অন্যতম একটা মাধ্যমও বলা চলে। মানে এক কথায় এখানে কোনো বাড়ি ঘর ছিল না, কোনো বাড়ি ঘর ছিল না। বাড়ি ঘর ছিল না। এখানে যখন যে বাড়ি দেখলেন না আমার, হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটার ওই যে ক্যাম্প, হ্যাঁ এই দুটি বাড়ি খালি একজন, তাছাড়া এই নদীর ওই পারে ছিল সব বাড়ি। এই সবগুলা নদীর ওই পাশে সব ছিল ওই পারে। তারপর যখন আমি আগে সব চলে আনো, তখন আস্তে 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 সব বাড়ি গাড়া গালা হইলো, গাছপালা গালা এগুলো সব হইলো, বুঝলেন না? এই যে আপনাদের এখানে লোক বসতি ঠিক কত হতে পারে? ওই মানে বসত জনসংখ্যা এখানে জনসংখ্যা মানে মানুষ কত? হ্যাঁ হ্যাঁ, মানে ছোট বড় দিয়ে হ্যাঁ ওই মোটামুটি 33-34-35 মতন হবে। 34-35 মানুষ, 3,500 মতো মানুষ আছে। মানে বাচ্চা কাচ্চা দিয়ে। আচ্ছা, সব দিয়ে। ভোটার ভোটার আছে 1100 ভোটার। কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত আপনারা? আমরা হচ্ছে হরিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনারা সরকারি কি কি সুযোগ সুবিধা পান? সরকার আমাকে কিছু দেয়, সরকার আপনাদেরকে কিছু দেয় না? দিলে পাবে না। আমরা যেটা দেখি আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে স্যানিটারি ল্যাট্রিন বা সরকার মুক্তিযোদ্ধাদের যেরকম বাসা দিয়েছে, ঠিক সেরকম বাসা দিচ্ছে গরিবদের মধ্যে। তারপরে আবার টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, অনেক ত্রাণের ব্যবস্থা আছে, টিসিবি পণ্য, শিশু মাতা কার্ড, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এগুলো দেয়, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা এগুলো দেয়। টিসিবি পণ্য যেগুলো, এগুলো পান না? শিশু মাতা কার্ড, এই ধরনের কোনো কার্ডের ব্যবস্থা নাই আপনার এখানে? নাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আজিজুল আঙ্কেল নিজের মুখে বলছেন যে এখানে এই প্রত্যন্ত অঞ্চলে এতটাই ইনারা মানবেতর জীবনযাপন করে। সরকারি সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার কথা ইনারা কিছুই পান না। শুধুমাত্র আমাকে বললেন যে বয়স্ক ভাতা আর পঙ্গু ভাতা, এই দুইটা ভাতা ইনারা পান। আমার মনে হয় যে ইনাদেরকে সকল সুযোগ সুবিধা আমাদের অন্যান্য গ্রামাঞ্চলে যেভাবে দেওয়া হয়, ঠিক এই গ্রামেও একই রকম ভাবে দেওয়া উচিত। আমরা অবস্থান করছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম সীমান্তবর্তী
এরিয়ার মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের উপরে আমরা আছি, ঠিক এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের সীমানা এবং ঘাসের এই পারে যে রাস্তাটা, এই রাস্তাটা থেকেই শুরু হয়ে গেছে ইন্ডিয়ার সীমানা। এখন আজিজুল আঙ্কেল আমাদেরকে সঠিকভাবে পুরো এরিয়াটা বিস্তারিত বর্ণনা দিবেন, আসলে কতটুকু সীমানা আমরা এদিকে পাচ্ছি বা কতটুকু সীমানা আমরা ওই দিকে পাচ্ছি। আঙ্কেল, আমরা আসলে বাংলাদেশের সীমানা কোন দিকে পাচ্ছি? এখান থেকে এটা হচ্ছে বাংলাদেশ, এখান থেকে এদিকে বাংলাদেশ, বাংলাদেশ পূর্ব দিক বাংলাদেশ, এখান থেকে পশ্চিমের দিকে, মানে ওই জমিনগুলা বা এখানে যে ক্ষেত ফসলগুলো হচ্ছে এগুলো সবগুলো ইন্ডিয়া। সব ইন্ডিয়ান। আর এইদিকে আমরা যে সীমানাটা দেখছি, রাস্তার কতটুকু দিয়ে আছে, একবার নদী, এই নদীতে যে পার হয়ে এলেন না, এখান থেকে শুরু করে একদম পদ্মা পর্যন্ত। এই যে না পদ্মা না, এই যে আপনার একটা ধানের মাঠটা আসলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধানের মাঠটা থেকে আপটু পুরুষে এইদিকে এটা সম্পূর্ণ ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া। আচ্ছা, আর এইদিকে সামনের দিকে, সামনে থেকে যে পিলারটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ সাদা একটা ওই পিলার থেকে আবার এই মুখে চলে যাবে, যে ওটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। পিলারের এই পিলারের ডান দিকে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, এবং বাম দিকে বাংলাদেশ। বাংলাদেশ। আর আমার জানা মতে এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে বিজেপি এবং বিএসএফ এর ইয়ে হয়, যৌথ মিছিল বা যৌথ টহল হয়। কোনো ঝামেলা যদি বেঁধে যায় তাহলে সেটা মীমাংসা করা হয়। তো সেই জায়গাটা কোনটা, কোন পয়েন্ট? এই যে সামনে যে বাজারটা আছে এখানে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে বিএসএফ এবং বিজিবির যে যৌথ টহল বা যৌথ মিটিংটা হয় সেটা ঠিক এই জায়গাতে হয়, এই জায়গাতে বৈঠক বসে ওনাদের। আর আজিজুল আঙ্কেল, আপনি বলেন যে আসলে এই জায়গাটুকু এটা কি বাংলাদেশের সীমানার মধ্যে এটা পড়ে? বাংলাদেশ, বাংলাদেশ। এটা বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে। এই যে আপনার এখান থেকে এই যে, এখান থেকে বাংলাদেশে গেলে বাংলাদেশ থাকে, এই জায়গা বরাবর। হ্যাঁ, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সম্পূর্ণটাই ইন্ডিয়া। সম্পূর্ণটাই কোথায়, সম্পূর্ণটাই ইন্ডিয়া। আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বর্ডারে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আর আমার সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। এখন অলরেডি ওইখানে বিএসএফ এর সদস্যগুলো কথা বলতে বলতে বর্ডার থেকে আবার চলে আসলাম গ্রামের ভিতরের দিকে। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বিদ্যুতের মনে হয় ব্যবস্থা নাই। বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। সৌর বিদ্যুতে আমাদের সবার পাশাপাশি একটা গাড়ি চলাচল হতো, তাহলে একটা মানুষের একটু উপকার হতো, দেখা শান্তি পাইতো। কোনো চাকরিও পাইনি, বা উচ্চ লেখাপড়া জানতে পারেনি। মেয়ে ছেলে খেলাকে দেয়, ওই আজকে লেগে আইলে যায়। হ্যাঁ, তাদের সুখ শান্তির পিছনেও সরকারের কিছু কিছু পদক্ষেপের ব্যাপারে তাদের ভেতরে জমানো কিছু ক্ষোভও আছে। ভিউয়ার্স, এই হচ্ছে চরখানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা পোবা থানার আন্ডারে রাজশাহী জেলার মধ্যে স্থাপিত। 1965 সালে চরখানপুরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে, এবং এই 65 সালের পর থেকে এখন পর্যন্ত এই গ্রামে কোনো উচ্চ মাধ্যমিক কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত তৈরি হয়নি। এই গ্রামের সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য যেতে হয় রাজশাহী শহরে, এবং এখানে নেই কোনো ভালো রাস্তা, নেই কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা। প্রায় 1 ঘন্টা যাবতে হেঁটে নদীর পাড়ে যাওয়ার পরে নদী থেকে নৌকাতে এবং তারপরে আবার হেঁটে শহরের মধ্যে স্কুলে তাদের যেতে হয়। এই যে তাদের দুর্বিষহ জীবন ব্যবস্থা এবং এত কষ্টদায়ক তাদের শিক্ষা জীবন, এই জীবনের আমি অবসান কামনা করছি, এবং আমি চাই যে এই গ্রামে একটা উচ্চ মাধ্যমিক স্কুল এবং একটা কলেজ প্রতিষ্ঠা করা হোক। আঙ্কেল, আজকে হচ্ছে ঈদের পরের দিন, এবারের ঈদটা আপনারা ঠিক কিভাবে উদযাপন করেন? এদের তো ঈদটা খুব ভালো গেছে ভাই, এ বাবা, খুব ভালো গেছে। ঈদের মধ্যে আপনাদের আনন্দ দেওয়া, আনন্দ নেওয়া, এই বিষয়ে কি কি অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা আপনারা পালন করেন আপনাদের গ্রামে? অনুষ্ঠান কি করে করবো, নিজে যা করলে রান্না মারা কোনো একটু খানো দানো এতো শেষ হয়ে গেল, কিন্তু কোনো বাড়িতে কোনো উন্নতন আমাদের হয় না। এই যে জামাই যে এসেছে নিজের সব আনন্দ ফুর্তি করার মতো খেলাধুলা বা এই খেলাধুলা এখানে কি ভালো, তো কি খেলাধুলা করবো বলেন? মানে কোনো খেলাধুলা বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের কোনো? না, আমাদের এখানে কোনো খেলাধুলা এখানে নাই। আপনাদের বাজার সদাই সব শহর থেকে, তাহলে তো অনেকটা কষ্টকর হয়ে যায়। হলে বড় যাইতে হচ্ছে, না হলে যাইতে হচ্ছে। তো আগের থেকে বহু পরিবর্তন হয়েছে, মানে আগে তো আপনার গাড়ি ঘোড়া ছিল না, এখন এই যে গাড়ি ঘোড়া সব। কোন একটা ডেলিভারি হলে ফটকা চলে গেল, আপনি গাড়ি একটা নিয়ে চলে গেল, টাকা খাতা লাগলে তো গেলো ফটকের পানো। আগের চেয়ে একটু উন্নত হয়েছে, হ্যাঁ। ঈদ উপলক্ষে সবাই তো একটা দিন অন্তত গোশ খাওয়ার চিন্তা ভাবনা করে, তো এই ক্ষেত্রে আপনাদের এখানে
কি ব্যবস্থা ছিল? ওই যে গরু জবাই করেছিল। গরু জবাই করছে, এটা কি ভাগে নাকি ভাগাতে ভাগাতে? হয়তো 7 জন নাকি 8 জন মিলে কিনে নিল, নেওয়ার পরে সেটা মাংস ভাগ করে দেওয়া, সমান করে 600 টাকা কেজি পড়েছিল। 600 টাকা কেজি। বা আপনারা তো জিতে গেছেন, আমরা 750 টাকা কেজি কিনছি এবার। 600 টাকা কেজি পড়েছিল, তাও 20 কম 600 20 কম 600, মানে 580 টাকা। বাহ, খুবই কম দামের মধ্যে পাইছেন। আপনাদের এখানে ফসল টসল কি কি ফসল হয়? সব ফসল হয়, সব রকম ফসল, বেগুন থেকে কুমড়োর থেকে আলু থেকে। এই আপনার খালি তরকারি থেকে আলুটা হয় না, তরকারি আলুটা করে না আমাদের এখানে। আলু ছাড়া সবকিছুই হয়। আলু ছাড়া সব কিছু আপনার তেল আমাদের এখান থেকে তৈরি হয়। আর এই যে নদীর সাথে তো আপনার সম্পর্কের কথা বলাই বাহুল্য, কারণ আপনি সারা জীবনটাই নদীর উপর দিয়ে পার করে দিলেন। মাছ ধরতে আপনার কেমন লাগে, এই কথাটা আমাকে বলবেন, যে মাছ ধরতে আপনার কেমন এখন লাগে? মাছ ধরার কাজটা হচ্ছে সবচেয়ে খারাপ, কথাটা শুনেন আমাদের। এখন কি করবো রে বাবা, এখন আমার নাই, এখন টাকা মধ্যে পুরো ভাঙনে পড়ে গেছে, এখন কার হাল ধরতে যাবো? এখন এই নিজে বাচ্চা কিছু নিজে এখন ধরেন এই গাংটায় চলে মাঠটা দেন, এই ওই যদি ওই ধান মাঠ থেকে ওদিকে আমাদের মাঠ। এখন আমাদের এগুলো তো সব ভাঙনে নিলাম হয়ে আছে। আপনার কি নিজস্ব নৌকা আছে? নিজস্ব নৌকা ছিল, ভাঙে ফেলা দিয়ে দেখলেন না বাড়িতে, তো ভাঙিয়ে তো এখন নদীতে মাছ ধরতে নদীতে নাই, নদী নাই, এখন কি করবো? এখন এক টেনে বোটে মাছ মারি। এখন এখন ডোঙাডুঙি নাই, এখন এক টেনে বোটে মাছ, মানে এখন টিন দিয়ে বানানি। বুঝতে পারছি। এই টেনে পড়ে আছে, এইখানে মাছ আছে। এই যে ওই যে নিচে আছে হ্যাঁ, যে ওখানে। ট্রেনগুলা, ওই ট্রেনগুলাতে হ্যাঁ, একদিনে কি পরিমাণ মাছ এখানে পাওয়া যায়? মাছ বস্তা দেখা আপনার কামড়া মাছ বর্ষার সিজনে পাওয়া যায়, অন্যান্য শুকনায়। আরে এখন ধরেন সব চাওলা হয়ে গেছে, শীতল হয়েছে, এখন মাছ মারিয়ে শান্তি নেই। এই যে এখান থেকে বর্ডার যাবে আপনার, এই যে লোকটা হেঁটে গেছে না, এই সোজাসুজি একটা বড় একটা ঝোপ দেখেন, একটা দেখাচ্ছে, ওই ঝোপ থেকেই চলে গেল মুখ, ওই গাছ মুখ চলে যাবে, এটা ইন্ডিয়া। এইদিকে ইন্ডিয়া। আর আমার পুরাতন ভীতি হয়েছে যে একটা লোক দেখাচ্ছে গাছ চলে ধানের ভিতরে, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে দূরে। এই যে ধানের মিডিলে, ওখানে আমার ভীতি ছিল। ওখানে আপনার পুরাতন বসত ভিটা ছিল, হ্যাঁ। ওইটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, ভাঙতে ভাঙতে এটা কি প্রতি বছর এইভাবেই ভাঙে? না, এবার ভাঙেনি। এবার ভাঙেনি, এর আগে ভাঙে। নদীতে যখন পানি আসে, পানিটা ঠিক কি পরিমাণ উঠে? এই যে আর কিছু পানি দিয়ে যাবে, এর উপর দিয়ে ওই আমার বাড়ি পানি যায়, আপনার বাড়ি পর্যন্ত বন্যা পানি যায়? বাড়ি দিয়ে একবার শুনি। কথা বলতে বলতে আজিজুল ভাই আমাদেরকে নিয়ে গেলেন তার ধান ক্ষেত ঘুরে দেখাতে। এই ধান ক্ষেতগুলাই ছিল আজিজুল ভাইয়ের পূর্বপুরুষের বসত ভিটা, যা নদী ভাঙনে ভেঙে গেছে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সাদেক ভাই, আমাদের সাদেক ভাই হচ্ছে আমাদের আজিজুল চাচার ছেলে। আপনি এখানে কি করছেন ভাইয়া? এই জমিগুলা কি আপনারা নিজেদের? একদম নিজস্ব জমি? এই জমি চরের জমি নিজস্ব হয়? এটা আমার বাড়ির ভিটি, এটা আমার অল পাশে আমার জন্মর ভিটি হয়েছে আমার, এটা আমার বেটা দিকে বাড়ি যে বছর দিনে এটা ভেঙে যাওয়ার পরে এটা এখন ধানের জমি হয়ে গেছে। ধান ক্ষেত ঘুরে এখন আমরা বের হলাম একেবারে বিদায় হয়ে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আপনারা দেখছেন, এই মানুষটা সারাদিন এত কষ্ট করে এত আন্তরিকতার সাথে আমাদেরকে পুরাটা গ্রাম ঘুরিয়ে দেখালেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এত ভালো একজন মানুষ, আমাদেরকে প্রথম দেখায় এতটা কাছে টেনে নিয়েছেন, এতটা আপন করে নিয়েছেন, আমাদেরকে এত সুন্দর আপ্যায়ন করেছেন এবং রাতে থাকার জন্য অনুরোধ জানালেন। যদিও আমরা এবার থাকতে পারছি না, আমি ওনাকে কথা দিয়েছি যে এর পরে আসলে নিশ্চয়ই ওনাদের বাসায় থাকবো এবং খুব ভালো একটা সময় কাটাবো। তো গাইজ, আমরা আজকে সারাদিন অনেক ঘুরলাম, দেখলাম নদীর এই পারে অর্থাৎ চরখানপুরের মানুষজন কিভাবে তারা জীবনযাপন করছে, কেমন ছিল তাদের ঈদ এবং কেমন তারা ঈদ উদযাপন করলেন, কিভাবে তারা একে অন্যের সাথে মিলেমিশে জীবনযাপন করেন, সব কিছুই আমরা দেখলাম। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।